আরো বিপাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সময় যতই এগুচ্ছে বিভিন্ন দিক থেকে তার বিপদ ক্রমেই বাড়ছে, তবে বিপদ কাটিয়ে ওঠার ক্ষমতা যে তিনি রাখেন সে কথা আমরা পশ্চিমবঙ্গের বুকে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনকে দমিয়ে দেওয়ার তার ক্ষমতা দেখেই আমরা অনুমান করতে পারি। তাই এবারের যে এই 26,000 চাকরি চলে যাওয়ার প্রত্যাঘাত যে মুখ্যমন্ত্রী খুব সহজেই আস্তে আস্তে সময়ের সাথে সাথে তিনি স্তব্ধ করে দেবেন, তাতে খুব বেশি আর অবাক হবার কিছু নেই। তার কারণ এটাই বঙ্গ, এটাই বঙ্গবাসী, এটাই আমরা। কিন্তু আজকে যে বিষয়টি হলো সেই বিষয়টার জল সুপ্রিম কোর্টে গড়াতে চলেছে। কেন না, দিল্লির এক আইনজীবী যিনি লন্ডন থেকে ল পাস করেছেন, কমার্শিয়াল ল, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি নোটিশ পাঠালেন, আদালত অবমাননার নোটিশ। আরো স্পষ্ট করে বললে সুপ্রিম কোর্ট অবমাননা করার নোটিশ পাঠালেন সেই আইনজীবী, দিল্লির এক আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পরিণতি কি হতে চলেছে? এবং শুধু তাই নয়, এই যে 26,000 চাকরি বাতিলের পর তো আপনাদের বলেছি আরো অনেক চাকরি বাতিলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলোকে ফাইনাল ডিসিশন কোর্টের মাধ্যমে নেওয়া হবে। যেমন ঠিক তেমনি আবার এই 26,000 চাকরি বাতিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছে তা সেগুলো মেনে চললে একদিকে আদালত অবমাননার যেমন মুখোমুখি হতে হবে তাকে, তেমনি আরো বেশ কিছু সরকারি কর্মচারী, যেমন ধরুন প্রধান শিক্ষক কিংবা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস, এই সমস্ত পদাধিকারীরা, শিক্ষা পদাধিকারীরা, তারাও আদালত অবমাননার মুখোমুখি হতে পারেন। আরো বিড়ম্বনা বাড়তে পারে, আবারও প্রতারণার শিকার হতে পারেন 26,000 চাকরি প্রার্থীরা। কেন, কিভাবে, আজকে আলোচনা করব। আসুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আদালত অবমাননার নোটিশ মুখ্যমন্ত্রীর নামে ধরিয়েছেন এই সিদ্ধার্থ দত্ত নামে দিল্লির এক আইনজীবী, যিনি স্পষ্টভাবে বলেছেন যে 26,000 চাকরি বাতিলের সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তার বলা দুটি বক্তব্যকে তিনি মনে করছেন আদালত অবমাননার সমান। যদি তিনি এই বক্তব্যগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট এর মামলা তিনি করবেন সুপ্রিম কোর্টে, সম্ভবত সুপ্রিম কোর্টে বা দিল্লি সুপ্রিম কোর্টেই বোধহয়। আসুন আপনাদের সামনে আমি এবার দেখাবো যে কোন অংশ দুটির জন্য তিনি এমন বক্তব্য বলেছেন। আমি কোট আনকোট পড়ার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় যেটি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন এবং সেই অংশ দুটি উল্লেখ করা রয়েছে এই কন্টেম্প্ট অফ কোর্টের নোটিশে। গত 7ই এপ্রিল মুখ্যমন্ত্রীর ভাষণে এই অংশগুলি ছিল, যেটা উল্লেখ করা রয়েছে এই নোটিশে, যে এই বক্তব্যগুলো বলে আপনি কোর্টের ভার্ডিক্টের বিরুদ্ধে কথা বলেছেন। আসুন কোন দুটো বিষয় আমি জেনে নিই, আপনাদের বলে দিই। কারো চাকরি কারার এই অধিকার কারোর নেই। আমাদের প্ল্যান এ রেডি আছে, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া হতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আপনারা আপনাদের কাজ করুন, কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক আমরা করব। এই অংশটি মুখ্যমন্ত্রী বলেছিলেন। আরো একটি অংশ মুখ্যমন্ত্রী বলেছিলেন, আইনের যেটার উল্লেখ, এই নোটিশে যেটার উল্লেখ রয়েছে সেটা হচ্ছে নবম, দশম, 11 এবং দ্বাদশ শ্রেণীতে যারা শিক্ষক গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করেছে, তাদের যারা অন্যদের খাতা দেখছে তাদের মধ্যে গোল্ড মেডেলিস্টও রয়েছে, তাদের জীবনে ভালো রেজাল্ট ছিল, তাদের সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। অর্থাৎ মনে করেছেন আইনজীবী যে এই দুটো জায়গায় তিনি আইন অবমাননা করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন। 26,000 চাকরি চলে যাওয়ার পর কিভাবে তার কাছে প্ল্যান এ, বি, সি, ডি, ই এতগুলো অপশন রেডি থাকতে পারে? তার কারণ এর অল্টারনেটিভ কি প্ল্যান রয়েছে সেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টেই বলে দেওয়া আছে, যে সম্ভবত 2 মাস 3 মাসের মধ্যে আবার একটা স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে যারা ওই 25 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে নিয়ে আরো একটা পরীক্ষার মধ্যে দিয়ে আবার নতুন নির্বাচন করতে হবে। কিন্তু তিনি বলছেন প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি। আসুন একটা ছোট্ট অংশ আপনাদের শোনানোর চেষ্টা করি এখানে, শুনুন। চাকরি কেড়ে নেওয়ার অধিকার
কারণ নেই। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। জান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট। তাহলেও মনে রাখবেন, অল্টারনেটিভ যা করার আমরা করব। শুনলেন বন্ধুরা, এটা এখানে শেষ কথা নয়, আরো বিপাকে পড়তে চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে, কথা তো শুনতে বাধ্য হবেন সরকারি কর্মচারীরা। সেখানে প্রধান শিক্ষক থেকে ইন্সপেক্টররা, শিক্ষা দপ্তরের কর্মীরা, তারা আরো বিপদে পড়তে চলেছেন। কেন বলুন তো? তার কারণ আপনারা জানেন, এই যে কসবাতেই একটা ঘটনা ঘটে গেল, পুলিশি আক্রমণের শিকার হতে হলো যোগ্য মানে প্রতিবাদী ছাত্রছাত্রী বা শিক্ষকদের। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল যে তাদের যেন বেতন বন্ধ না হয়, এবং তারা ডিআই অফিসে গিয়ে দেখতে গিয়েছিলেন যে তাদের নামটা লিস্টে রয়েছে কিনা। কিভাবে হয় ব্যাপারটা? না, ধরুন কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক কোনো একটা পার্টিকুলার ডেটে এসে একটা পোর্টালের মধ্যে আবেদন জমা দেন। পোর্টালটি যখন ওপেন হয়, সেই পোর্টালের মধ্যে আবেদনটি জমা দিয়ে রাখেন যে তাদের বেতন বাবদ কত টাকা সেই স্কুলকে পাঠাতে হবে। সেই শিক্ষকদের নাম এবং ডিটেলস দিয়ে রাখেন, যাতে করে কত টাকা পাঠাতে হবে সেটা অফিস বুঝতে পারে, সেই অনুযায়ী টাকা অনুমোদন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে হঠাৎ করে এই পোর্টালটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শিক্ষকরা উদ্বেগের মধ্যে পড়েছিলেন যে তাদের বেতন দেওয়া হবে কিনা। কিন্তু ওই যে গতকালের ঘটনা ঘটে যাওয়ার পর তারপরে আবার পোর্টালটিকে ওপেন করে দেওয়া হয়, এবং অনেকেরই দাবি তারা দেখতে পেয়েছেন তাদের সকলেরই নাম রয়েছে। অর্থাৎ 26,000 চাকরি মানে যারা শিক্ষক ছিলেন সকলেরই নাম বেতনের লিস্টে রয়েছে। তার মানে যে তারা বেতন পাবেন এমনটা শিওর নয়, কিন্তু আপাতত তাদের নামটা লিস্টে রয়েছে, যে লিস্ট দেখে তাদের বেতন হয়। এবার হচ্ছে এই যে 26,000-এর মধ্যে 8,000 চিহ্নিত অযোগ্য, সেটা এসএসসি বলে দিয়েছে সুপ্রিম কোর্টে, চিহ্নিত অযোগ্য রয়েছে। অর্থাৎ এই অযোগ্যদেরও তালিকায় নাম রয়ে গিয়েছে। তাহলে আবার ভেবে দেখুন যে সত্যি এই তালিকা থেকে যদি সবার মাইনে হয়ে যায়, তাহলে একেবারেই কন্টেম্প্ট অফ কোর্ট হবে। এবং সেই কন্টেম্প্ট অফ কোর্টের মধ্যে কারা জড়িয়ে পড়বেন? না, যে প্রধান শিক্ষকেরা তাদের স্কুলের সমস্ত টিচারদের নাম তুললেন, তারা বলতে পারবেন না আমি জানতাম না। তার কারণ সুপ্রিম কোর্টের রায় গোটা মিডিয়া, সংবাদ মাধ্যম সব জায়গায় প্রকাশিত হয়েছে, আপনি জানতেন না বলে বলতে পারবেন না। এছাড়াও ডিআই অফিসের যারা কাজ করেন তারা বিপাকে পড়তে পারেন যে আপনারা স্কুল থেকে নয় অনুমোদন দিল, আপনারা অ্যাকসেপ্ট করলেন কি করে। অর্থাৎ একটা ভয়ঙ্কর কেচিয়ে যাওয়ার একটা ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে নিশ্চিতভাবে আপনারা মানে সহানুভূতির সঙ্গে আমরা সকলেই বলতেই পারি যে আদতে যদি ওই সমস্ত যোগ্য টিচারদের মানে বেতনটা হয়, তাহলে দেখুন খারাপ কিছু হয় না। কিন্তু আমরা ইমোশন থেকে বলা এক বক্তব্য, আর সুপ্রিম কোর্টের রায় দেওয়া রয়েছে সেখানে বক্তব্যের সঙ্গে এক করলে তো চলবে না। সুপ্রিম কোর্টে 26,000 চাকরির বাতিল হয়ে গিয়েছে, কোনোভাবেই তারা বেতন পেতে পারেন না, এটা সত্য। আমাদের এই সরকারের অপদার্থতার জন্য যোগ্য শিক্ষকরা মানে অর্থাৎ আপনি যে সংস্থায় কাজ করেন যদি কাল থেকে বেতন না পান, তাহলে আপনার যা পরিস্থিতি, আজকে এই সমস্ত যোগ্য শিক্ষকদের এই একই পরিণতি আপনারা তাহলে চিন্তা করলে বুঝবেন। কিন্তু সেটা শুধুমাত্রই তৈরি হয়েছে চুরি করার জন্য, চুরি করতে গিয়ে এবং চোরেদের বাঁচানোর জন্য, অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার কাজটা করা হয়েছে। একদিকে তো তাদের বলি দেওয়া হয়েছে, অন্যদিকে বলি দেওয়ার পর তাদেরকে বলা হচ্ছে না এবার তোমাদের পুজো করা হবে। একবার গলাটা কেটে দিয়ে তারপরে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যায়? কাজে বেতন পাওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই যদি না সরকার গায়ের জোরি করে দেয়। আর সরকার যদি গায়ের জোরি করে দেয় তাহলে নিশ্চিতভাবে এটা আবার একটা আদালত অবমাননার সামিল হবে। তাই যে শিক্ষকরা, আমি আনন্দবাজার পত্রিকায় বারবার দেখছি যে শিক্ষকরা উদ্বেগে রয়েছেন তাদের এবারে মাইনে হবে কি হবে না। দেখুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী খুবই কষ্টকর, কিন্তু মাইনেটা হবে না, হওয়া উচিত নয়। এক্ষেত্রে উল্টোটা, মাইনেটা হলেই বরঞ্চ বিপাকে পড়বেন, তারা নিয়েও বিপাকে পড়বেন। মাইনেটা হলেও তাদের কাছে গেলেও কিন্তু তারা বিপাকে পড়বেন, তার কারণ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। হয়তো বলতে হবে না ভুলবশত মাইনে এসেছে, সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা মাইনে নিতে পারবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই এই দিকে ফোকাস করলে হবে না।
এই দিকটাই এখন ফোকাস করলে হবে না? আপনাদের এই করুণ পরিস্থিতির মধ্যে মানে সত্যি হলেও বলতে হবে, তার কারণ দেখুন সুপ্রিম কোর্টের উপরে কোনো ইমোশন কাজ করবে না। তাই সেই কারণে রাজ্য সরকার আপনাদেরকে এমনি তো বলির পাঠা করেই দিয়েছে, এরপরে আপনাদের নিয়ে ওই আরো বেশি করে মানে বলির পাঠার পাঠা মুন্ডুগুলোকে নিয়ে আবার সেগুলো নিয়ে ফুটবল খেলার চেষ্টা করছে। তো এই জায়গাটা থেকে বাঁচার সত্যি কোনো উপায় আছে কিনা আমি জানি না। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেম্পট অফ কোর্ট তার কেস খেয়ে গিয়েছেন। এরপরে আবারও যদি এটাকে নিয়ে বিপাকে ফেলার চেষ্টা করেন তাহলে আপনাদের না আইনত কোনো সমস্যায় পড়তে হয়, এটাই সব থেকে বড় চিন্তার। কি হবে, কি করতে হবে, আমার মনে হয় আপনাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ যেমন করা উচিত, তেমনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা শিক্ষাক্ষেত্রে এখনো যারা যোগ্য 16 ব্যাচ যারা ছিলেন না, তাদের সকলকে তাদের পাশে থাকতে হবে। সকল কিভাবে পাশে থাকবেন, কিভাবে প্রতিবাদ করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে। স্কুল মিটে যাওয়ার পর প্রত্যেক দিন লাগাতার আপনারা স্কুলের মধ্যে বিক্ষোভ দেখাবেন কিনা, পঠন পাঠন অব্যাহত রেখে, বা অন্য কোনো উপায়ে এই সরকারের উপর চাপ বৃদ্ধি করবেন কিনা, সেই সমস্ত পদগুলো দিয়ে আলোচনা করতে হবে যতক্ষণ না এই সমস্যার সমাধান হয়। তার কারণ যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পাওয়া পর্যন্ত তারা কিছুতেই থেমে যেতে পারেন না। এটা হয় না। যাই হোক, আমি আর বড় করলাম না এখানে। আপনারা কি মনে করেন আদালত অবমাননার এই যে কেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হতে পারে, তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সহজভাবে বা কঠিনভাবে হ্যান্ডেল করতে পারেন, বা এটা এই পরিস্থিতি তার জন্য কতটা কঠিন, আপনারা লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই।